হ্যালো বন্ধুরা, একটা কেস যে কেসটা 31 বছর পরেও আনসলভড আছে। যে কেসটাকে সলভ করতে গিয়ে ভারতের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার 13 বার টিম পাল্টাতে হয়। যে ঘটনায় আছে যৌনতা, রাজনীতি, ধর্ম, এ যেন বলিউডের এক সিনেমার স্ক্রিপ্ট। কিন্তু এই স্ক্রিপ্টে একটা টুইস্ট আছে। টুইস্ট হচ্ছে একটা সৎ চোর। আজকের ঘটনা হচ্ছে সিস্টার অভয়া মার্ডার কেস। সালটা 1971। কেরালার একটা খ্রিস্টান পরিবারে সিস্টার অভয়ার জন্ম হয়। যে পরিবারে তার জন্ম হয় সেই পরিবারটা বেশ রক্ষণশীল ছিল এবং তারা সবসময় খ্রিস্টান ভ্যালুকে মেনে চলত। এই কারণে সিস্টার অভয়ার সবসময় যে খ্রিস্ট ধর্মের প্রতি আসক্তি ছিল সেটা একটা বেশ ভালো লেভেলে ছিল এবং এই কারণে 19 বছরে সে একটা জিনিস ডিসাইড করেছে, আমি আর সংসার ধর্ম করব না, আমি আমার যে জীবনটা আছে সেটা চার্চের প্রতি আমি আত্মবিনিয়োগ করলাম। এইভাবে সে কেরালার কোট্টামে সেন্ট পায়াস কনভেন্ট বলে একটা চার্চ আছে, সেই চার্চে সেবাতে কাজে লেগে পড়ে। সেইখানে সে যেমন সেবা করছিল তার সাথে সাথে সে একটা পাশের কলেজে পড়াশুনো করছিল। এই সিস্টার অভয়ার ব্যাপারে আশেপাশের যে লোকজন ছিল তারা প্রচণ্ড পজিটিভ ছিল। তারা সবসময় বলতো যে সিস্টার অভয়া সবসময় মানুষের হেল্প করতো, মানুষের পাশে থাকতো, কোনো অভুক্ত থাকলে তাকে খেতে দিত, মানুষকে রীতিমতন সেবার কাজে সে নিযুক্ত ছিল। এইভাবে 19 বছর থেকে 21 বছরে সে চলে আসে। সালটা হচ্ছে 1992 এর 27শে মার্চ। সে প্রথমে সকালবেলার চার্চে যায়। চার্চে যাওয়ার পর সে কলেজ যায় এবং কলেজ থেকে সে যখন কনভেন্টে ফেরে তখন সে ডিসাইড করে যে সে সেই রাতটা পড়াশুনো করে কাটাবে। তার কারণ পরের দিনই তার কলেজে একটা এক্সাম ছিল। এখানে বলে রাখা ভালো, যে কনভেন্টে সিস্টার অভয়া থাকছে তার সাথে আরও 67টা নান সেখানে একসাথে থাকছে এবং এটা অল লেডিস কনভেন্ট। এখানে কোনো পুরুষ মানুষের এন্ট্রি অ্যালাউই ছিল না। সেই দিন রাত্রেবেলা যখন সিস্টার অভয়া পড়াশুনো করতে করতে হঠাৎ করে রাত 3টে কি 3:30 বাজে। সেই সময় তার খুব জল তেষ্টা পায়। জল তেষ্টা যখন পায় সে ভাবে যে আমি ঠিক আছে রান্নাঘরে গিয়ে জলটা ভরে আনি। যেই না সে আস্তে বিছানা থেকে নেমে রান্নাঘরের দিকে এগোচ্ছে অমনি রান্নাঘর থেকে একটা আওয়াজ আসে, যেন কোনো একটা গ্লাস পড়লো বা বাটি পড়লে যেমন একটা আওয়াজ হয় না, ঠিক সেরকম একটা আওয়াজ সে শুনতে পায়। এবার শুনে সে রান্নাঘরের দিকে যায়। রান্নাঘরে গিয়ে সে একটা সিচুয়েশন দেখে। এরপর 27শে মার্চ কেটে 28শে মার্চ সকালবেলা আসে। সকালবেলা 6টার সময় সমস্ত নানরা তো তাড়াতাড়ি সকালবেলা উঠে বিকজ তাদের প্রে করতে হয়। সেই প্রে করার জন্য তারা যখন প্রিপারেশন নিচ্ছে তারা দেখে যে সিস্টার অভয়া হোস্টেলের কোথাও নেই। এবার তাকে নিয়ে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। এর মধ্যে একজন নান রান্নাঘরের দিকে যায়। এবার রান্নাঘরে গিয়ে সে একটা অদ্ভুত কাণ্ড দেখে। সেখানে প্রথমেই সে নজর করে যে ওই রান্নাঘরের মধ্যে সিস্টার অভয়ার একটা সিঙ্গেল পিস স্যান্ডেল পড়ে আছে, চটি পড়ে আছে সহজ কথায় বলতে গেলে। তারপর সেখানে যে সিঙ্ক আছে সিঙ্কের ওখানে একটা জলের বোতল উল্টে পড়ে আছে। সেখানে একটা রক্তমাখা কুড়ুল পড়ে আছে। তার সাথে সাথে সেই রান্নাঘরে যে ফ্রিজটা ছিল সেই ফ্রিজটাও হুট ওপেন করা আছে এবং রান্নাঘরের সোজাসুজি বাইরে যাওয়ার জন্য যে একটা দরজা ছিল না সেই দরজাটাও হাট ওপেন করা আছে। এবং এইটা দেখেই সেই নান বুঝতে পারে যে এখানে খুব একটা বাজে কিছু হয়েছে। এই কারণে সঙ্গে সঙ্গে সে বাদবাকি যত নান ছিল সেই কনভেন্টে তাদের সবাইকে ডেকে এনে তারা ডিসাইড করে যে সিস্টার অভয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রান্নাঘরের এই অবস্থায় আমরা যখন সবাই ঘুমাচ্ছিলাম তখন হয়তো কিছু একটা অঘটন ঘটতে পারে, এই কারণে পুলিশ ডাকা এখানে শ্রেয় হবে। তারা সবাই পুলিশ ডাকে। পুলিশ এসে তদন্ত শুরু করে। তারা প্রাইমারিলি রান্নাঘর থেকেই তদন্তটা শুরু করে। রান্নাঘরে ঢুকে সিচুয়েশনটা পুরো দেখে। আস্তে আস্তে সামনে যে সোজা দরজাটা খোলা আছে সেই খোলা দরজা থেকে বেরিয়ে গিয়েই দেখে সেখানে একটা কুয়ো আছে। সেই কুয়োর যে রাউন্ড জায়গাটা আছে না সেই জায়গার উপরে একটা চপ্পল পড়ে আছে। এবং তারপর তারা যখন সেই কুয়োটার ভিতরে দেখেই তারা শক পেয়ে যায়। তার কারণ সেইখানে সিস্টার অভয়ার বডিটা পড়েছিল। সঙ্গে সঙ্গে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। কেরালার যে কোট্টাম, সেই কোট্টামে যেখানে সেন্ট পিয়াস কনভেন্টটা ছিল তার চারিদিকে মোটামুটি বলতে পারেন খ্রিস্টান পপুলেশন থাকতো। এবং এই যে সিস্টার অভয়ার মৃত্যুর ঘটনাটা এইটা রীতিমতন ওয়াইল্ড ফায়ারের মতন ওইখানে ছড়িয়ে যায়। চারিদিক থেকে লোক জমা হতে শুরু করে। এর পুলিশের উপর চাপ বাড়তে থাকে। পুলিশ তদন্ত শুরুর সময়ই একটা জিনিস প্রথমেই ডিসাইড করে নেয় যে এটা মার্ডার নাকি এটা নিজেকে হত্যা করার কোনো ব্যাপার আছে এখানে। এবং এই দ্বন্দ্ব নিয়েই পুলিশ কিন্তু তদন্ত শুরু করে। এবং পুলিশের বেসিক রিপোর্টে মানে পোস্টমর্টম রিপোর্ট তখনও কিন্তু আসেনি। তার আগে পুলিশ সামহাউ একটা জিনিস ভেবেই নেয় যে সিস্টার অভয়া
হয়তো মানসিক ডিপ্রেশনে ছিল, চাপে ছিল, এই কারণে হয়তো সে তার নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে। কিন্তু যখনই এই খবরটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে যে পুলিশ এই জিনিসটা ভাবছে, তখন আশেপাশের কিছু মানুষ ভাবতে শুরু করেছে সিস্টার অভয়া, যে সবাইকে হেল্প করতো, যে সবসময় হাসি খুশি থাকতো, যার কোনো প্রবলেম ছিল না, সে কি করে এই জিনিসটা করে। তারপর ওই যে কনভেন্টের বাদবাকি যে নানরা ছিল তাদের মনেও একটা খটকা লাগে, আচ্ছা কেউ যদি নিজের জীবনটাকে শেষ করে তাহলে সে একটা স্যান্ডেল রান্নাঘরে আর একটা স্যান্ডেল ওইভাবে, সেখানে একটা রক্তমাখা কুড়ুল, ফ্রিজটাকে অর্ধেক ওপেন, এইরকম ভাবে তো কেউ অন্তত নিজের জীবনটা শেষ করে না। তাহলে এখানে এরকম কেন? এইটা যেই হয় সঙ্গে সঙ্গে ওই যে কনভেন্টের 67 জন যে নান ছিল সেই নানরা এবং পাশেই একটা এনজিওতে একজন কাজ করত যার নাম হচ্ছে জেমন, এই জেমন এবং নানরা মিলে প্রোটেস্ট শুরু করে। তারা পুলিশকে উপর প্রেশার দিতে শুরু করে যে পুলিশকে ভালো করে তদন্ত করতে হবে, এবং এই খবরটা কেরালার যে চিফ মিনিস্টার আছে তার কাছে পর্যন্ত পৌঁছে যায়। কেরালার চিফ মিনিস্টার অর্ডার করে যে এটা পুলিশের কাছ থেকে সরিয়ে এই কেসটাকে পুলিশের যে ক্রাইম ব্রাঞ্চ আছে তাদেরকে দেওয়া হোক, এবং ঠিক সেইভাবে ক্রাইম ব্রাঞ্চকেই এই তদন্তটা সফল হলো। এবার পোস্টমর্টম রিপোর্ট আসলো। পোস্টমর্টম রিপোর্টে দেখা যাচ্ছে যে সিস্টার অভয়ের গলার কাছে অনেকগুলো আঁচড়ের দাগ আছে, একটু ধস্তাধস্তির ব্যাপার আছে, মাথায় পিছন থেকে কেউ একটা আঘাত করেছে এরকম ব্যাপার আছে। কিন্তু সব থেকে অদ্ভুত ব্যাপার, পোস্টমর্টমের যে ডক্টরটা আছে সেই ডক্টর লাস্টে কনক্লুশন রিপোর্টটা এটা লিখেছে যে হ্যাঁ, সিস্টার অভয়া নিজেকে শেষ করেছে। এবং এইটা শুনে যেমন এবং সেই কনভেন্টে থাকা বাদবাকি যে নানরা ছিল তারা সবাই আবার প্রোটেস্ট শুরু করে দেয়। পুলিশের উপর যখন কন্টিনিউয়াস আরো প্রেশার বাড়তে থাকে তখন এই কেসটা ভারতের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই এর কাছে দেওয়া হয়। এবার যেই না তদন্ত শুরু হয়, সিবিআই এর যে ফার্স্ট টিমটা আসে সেই টিমের যে লিডার ছিল, যে লিড করছিল, তাকে হুট করে ওই কেরালার ওই কেস থেকে ট্রান্সফার করে দেওয়া হয়। এবং যেই না ট্রান্সফার করা হয় হঠাৎ করে সে সাংবাদিক সম্মেলন করে বলে যে ঠিক আছে, আমার উপর থেকে প্রেশার আসছে যে এখানে এইটা বলার জন্য যে সিস্টার অভয়া নিজেকে শেষ করেছে, তাকে কেউ মার্ডার করেনি, তো সেই কারণে আমি রেজিগনেশন দিচ্ছি। এবং এরপর প্রোটেস্ট আরো বাড়তে থাকে। সিস্টার অভয়ার যে মৃত্যু হয়েছিল এটা হচ্ছে 27 মার্চ 1992 সাল। 1992 সাল থেকে 2008 চলে আসে। এই কেসটা এখনো পেন্ডুলামের মতন দুলদুল করে দুলছিল। সিবিআই টিম একবার এটা করছে, একবার সেটা করছে, একবার টিম চেঞ্জ করছে, কিন্তু কোনো কিছুতেই কোনোভাবে এই কেসটাকে সলভ করতে পারছে না তারা। এরপর সিবিআই ওই কুয়োর মধ্যে একটা ডামি পুতুল নিয়ে টেস্ট করে যে সিস্টার অভয়া এখান থেকে যদি ঝাঁপ দেয় তাহলে কি তার মৃত্যু হতে পারে, কুয়োতে জল কতটা আছে, এরকম ডামি টেস্ট অনেক জায়গাতেই হয়। কিন্তু এর আগে একটা জিনিস খুব ভালো করে বলে রাখা দরকার যে 1992 সালে যখন এই হত্যাকাণ্ডটা হয়েছিল তখন তার কয়েকদিনের মধ্যে এই যে কনভেন্টটা আছে এই কনভেন্টের পুরো রেনোভেশন হয়েছিল যাতে কোনোভাবে কোনো প্রমাণ না থাকে, এটা সন্দেহ করা হয়। 2008 সালে এই ডামি টেস্টের পর প্রথম 3 জনকে অ্যারেস্ট করা হয়, এবং যাদেরকে অ্যারেস্ট করা হয় তারা ওই এলাকাতে বেশ পরিচিতই ছিল। তাদের মধ্যে একজন ছিল ওই কনভেন্টের পাশে থাকা যে চার্চ আছে সেই চার্চের ফাদার থমাস, সেকেন্ড ফাদার হচ্ছে ফাদার জোসে, এবং তৃতীয় জন হচ্ছে সিস্টার সোফি, যে কিনা ওই কনভেন্টেরই একজন নান ছিল। এই ঘটনাটা শুনলেন, আপনারা শুনলেন অ্যারেস্ট হয়েছে, কিন্তু অদ্ভুত একটা ব্যাপার কি জানেন, যে সাক্ষ্যতে যে কথায় এই অ্যারেস্টটা হয়েছে সেই অ্যারেস্টটা ইচ্ছা করলে 1992 সালেই হতে পারত। তার কারণ পুলিশ অনেক তদন্ত করে, তদন্ত করতে করতে কিন্তু একজন নিজে এসে পুলিশকে বলে যে এই যে সিস্টার অভয়ার খুনটা হয়েছে এইটা মোস্ট প্রবাবলি এই মানুষটা করেছে। যে ফাদার থমাস আছে এবং ফাদার জোসে আছে এদের নাম মেনশন করে, কিন্তু সেই সময় পুলিশ এদেরকে রীতিমতন অত্যাচার করে। 27 মার্চ 1992 যে কালো রাতে সিস্টার অভয়ার এরকম অদ্ভুতভাবে মৃত্যু ঘটে, সেই রাতে সেই যে কনভেন্ট ছিল সেই কনভেন্টের ছাদে রাজু নামে একটা চোর চুরি করতে উঠেছিল। কি চুরি করতে উঠেছিল? টিভির যে অ্যান্টেনা থাকে না, সেই অ্যান্টেনার যে রডগুলো থাকে সেইগুলো সেকেন্ড হ্যান্ড বাজারে বিক্রি করে কিছু লাভের আশায় সে চুরি করতে উঠেছিল। কিন্তু যখন সে চুরি করছিল তখন সেই অন্ধকার রাতে 3 তলার ছাদের থেকে সে একটা জিনিস ক্লিয়ারলি দেখতে পায় যে নিচে অল লেডিস একটা কনভেন্ট হোস্টেলে কোনো একজন পুরুষ মানুষের এন্ট্রি হচ্ছে।
যখন সে আরেকটু ভালো করে দেখে তখন দেখে যে এই মানুষটা হচ্ছে ফাদার থমাস। সিস্টার অভয়ার রহস্যজনক মৃত্যুর ঠিক 1 সপ্তাহ পরেই এরা যখন দেখে যে টিভিতে প্রচুর এই নিউজটা চলছে, সিস্টার অভয়া একজন খুব ভালো মহিলা ছিল, তখন তারা করুণার বসে নিজেদের ভয় না করে যে আমি চুরি করেছি আমাকেও তো জেলে ঢুকিয়ে দিতে পারে এইসব ভয় না পেয়ে তারা পুলিশের কাছে যায় এবং সে প্রমাণ নিয়েও যায়। প্রমাণটা কি ছিল, যে অ্যান্টেনাটা তারা চুরি করেছিল ওখান থেকে, সেই অ্যান্টেনাটা সে একজনের দোকানে বেচে যার নাম হচ্ছে সমীর, এবং তার প্রমাণ ছিল সমীরের ভাই। এই 3 জন মিলে পুলিশের থানায় যায়, কিন্তু পুলিশ উল্টে এদেরকে খুনি দোষারোপ দিয়ে 60 দিন এদেরকে কিন্তু জেলে বন্দি করে রাখে। এই রাজুর তথ্যের উপর বেস করে রাজুকে প্রচুরবার পুলিশ বাধ্য করে যে তুমি যে স্টেটমেন্টটা দিচ্ছ সেই দিন রাতে যে ফাদার থমাসকে দেখেছিলে সেটা তুমি বলবে না, সেটা ভুলে যাও। কিন্তু এই রাজু চোর হলেও নিজের মনে হয়তো তার সততা ছিল, সে কোনোভাবেই তার স্টেটমেন্ট চেঞ্জ করেনি এবং এই 3 জনের স্টেটমেন্টের উপর বেস করেই সিবিআই 2008 সালে প্রথম এই 3 জনকে অ্যারেস্ট করে। তারা হলো ফাদার থমাস, সিস্টার সোফি এবং ফাদার জোসে। এবং সিবিআইয়ের যে থিওরি আছে সেই থিওরি অনুযায়ী 27শে মার্চ 1992 এর রাতে কি হয়েছিল সেটা জানা যাক। সেই রাতে যখন সিস্টার অভয়া জল নেওয়ার জন্য রান্নাঘরে যায় তখন সে ফাদার থমাস, ফাদার জোসে এবং সিস্টার সোফিকে একটু কম্প্রোমাইজ পজিশনে দেখে ফেলে। আপনি বুঝতেই পারছেন যে কম্প্রোমাইজ পজিশন মানে আমি কি বলতে চাইছি। এবং সেটা যখন সিস্টার অভয়া দেখে ফেলে, সে যাতে কাউকে না বলতে পারে এই কারণে সিস্টার সোফি তাকে পিছন থেকে আক্রমণ করে এবং আক্রমণ করে তাকে রীতিমতন হত্যা করে। তারপর তার বডিটাকে নিয়ে ওই যে কুয়োতে আছে কুয়োতে ফেলে দেয়। আপনি যদি ভাবেন যে 2008-এ অ্যারেস্ট হয়ে গেছে, ঠিক আছে, 8-16 বছর লেগেছে, কোনো প্রবলেম নেই, কিন্তু 31 বছরের গল্পটা কোথায়? এখানেই তো সলভ হয়ে গেছে। এখানেই আসল গল্পটা এবার আসছে। দেখুন, একটা জিনিসে অ্যারেস্ট করলেই হয় না, কোর্টে প্রমাণ দিতে হয়, প্রমাণ জোটাতে হয়। এবং সিবিআই যখন এই কাজগুলো করছিল তখন সিবিআই প্রথম নার্কো টেস্ট করে। নার্কো টেস্ট কি? প্রথমে একটা মানুষের শরীরে কিছু ড্রাগ দিতে হবে, তার মধ্যে একটা হ্যালুসিনেশন হবে, তার মধ্যে একটা নেশা হবে, সেই নেশাতে সে অনেক সময় অনেক সত্যি বলবে। এবার ফাদার থমাস, ফাদার জোসে এবং সিস্টার সোফির উপর এই নার্কো টেস্ট হয়। নার্কো টেস্ট হলে কোর্টে যে পেজটা জমা দেওয়া হয় সেই জমা দেওয়া পেজে দেখা যায় যে নার্কো টেস্টে তারা পাশ করে গেছে। তারা বলেছে যে আমরা কোনো রকমভাবে কোনো খুন করিনি। কিন্তু কোর্ট বলছে যে তোমরা যে ক্লিপটা আমাকে দিয়েছো, যেটা আমি দেখছি, সেটা তো এডিট করাও থাকতে পারে, আমাকে র ক্লিপটা দাও। কিন্তু অদ্ভুত ব্যাপার, সিবিআই এই র ফাইলটা কোর্টকে জমাই দেয়নি। কিন্তু অদ্ভুত আরও একটা রহস্য এখানে আছে যে কেরালার একটা লোকাল নিউজ চ্যানেলে হঠাৎ করে এই নার্কো টেস্টের যে ভিডিও আছে সেই ভিডিওটা ক্লিয়ারলি দেখা যায় এবং সেখানে দেখা যায় যে এই সিস্টার সোফি রীতিমতন স্বীকার করছে যে সে কিভাবে সিস্টার অভয়াকে মারছে এবং কেন মারছে সেটাও সে ক্লিয়ার করে বলছে। এখানে কিন্তু ওই নার্কো টেস্ট রাজু বলে যে চোরটা আছে তার কথা 100% সত্যি বলে প্রমাণ করে দেয়। এরপরেও এই কেস নিয়ে রীতিমতন গড়িমসি চলে। এবার যেহেতু কনভেন্টের নানরা মেনলি ভার্জিন থাকে, তাদের কোনো সেক্সুয়াল লাইফ থাকে, যে জিনিসটা সিবিআই ব্লেম করছিল তাদের উপর যে তারা একটা কম্প্রোমাইজ পজিশনে ছিল, সেটা সিস্টার অভয়া দেখে ফেলেছে, এই কারণে সিস্টার অভয়ার প্রাণটা চলে গেছে। সেই জিনিসটা প্রমাণ করতে এই সিস্টার সোফির ভার্জিনিটি টেস্ট পর্যন্ত হয় এবং যখন ভার্জিনিটি টেস্টটা কোর্টে জমা দেওয়া হয় সেখানে বলা হয় যে সিস্টার সোফি পিওর ভার্জিন। কিন্তু এরপর একটা জিনিস প্রমাণ হয়ে আসে যে ওই যে রিপোর্টটা বার হয়েছিল না, সেই রিপোর্টটাকে পুরোপুরি নকল করা হয়েছিল। অ্যাকচুয়ালি সিস্টার সোফি ভার্জিন ছিলই না। এইভাবে একের পর এক প্রমাণ আসে, সেই প্রমাণটাকে আবার ক্যান্সেল করে দেওয়া হয়, সেটাকে ফ্রডভাবে পেশ করা হয় কোর্টের সামনে। কোর্ট রীতিমতন বিরক্ত হয়ে যায় সিবিআইয়ের উপর। এরপর রীতিমতন এই কেসের তদন্ত কিন্তু কেরালার যে ডিস্ট্রিক্ট কোর্ট আছে তাদের তত্ত্বাবধানে চলে এবং তাদের তত্ত্বাবধানে চলতে চলতে 2020 সালে এসে ফাইনালি এই কোর্টের একটা জাজমেন্ট আসে, যেই জাজমেন্টে ফাদার জোসেকে মুক্তি দিয়ে দেওয়া হয়। তার কোনো ইনভলভমেন্ট এখানে পাওয়া যায়নি, কিন্তু সিস্টার সোফি, ফাদার থমাস যে ছিল তাদেরকে আজীবন কারাবাস দেওয়া হয়। কিন্তু অদ্ভুতভাবে এখানেও আর একটা ঘটনা ঘটে যায় যেটা বলতে পারেন মিরাক্কেল। 2022 সালে কেরালা হাইকোর্ট প্রমাণের অভাবে
এদেরকে বর্তমানে বেইলে ছেড়ে দিয়েছে। তার মানে 31 বছর হয়ে গেছে, কিন্তু সিস্টার অভয়াকে কে মেরেছিল সেদিন সেইটা এখনো কোর্ট বলুন, সিবিআই বলুন, পুলিশ বলুন, কেউ প্রমাণ করতে পারেনি। এই কেসটা পলিটিক্যালি এবং ধর্মীয়ভাবে এতটাই সেন্সিটিভ ছিল, তার কয়েকটা জিনিস আমি আপনাদেরকে বলেছি যে একাধিক প্রমাণকে এখানে ওলট পালট করা হয়েছে, সিবিআই টিম চেঞ্জ হয়েছে, বছরের পর বছর ডেট এসছে, কিন্তু কোনো কিছুই হয়নি। তার সাথে সাথে প্রথম যে ফরেন্সিক ডক্টরটা ছিল, যে বলেছিল যে সিস্টার অভয়া নিজেকে এখানে শেষ করেছে, সে বারবার চেয়েছিল যে কুয়োর কাছে যে জায়গাটা আছে যেখানে এই কেসটা হয়েছে সেই জায়গাটা সে ভিজিট করবে, কিন্তু তাকে এখানে ভিজিট করতে দেওয়া হয়নি। 2008 সালে এই কেসের প্রথম যে তদন্তকারী পুলিশ অফিসার ছিল, সে মিস্টেরিয়াসভাবে নিজেকে শেষ করে দেয়। সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।